সুপ্রিয় দর্শক, আজকের লিটল টাটা মাই টিভি সংলাপে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি জামিল আহমেদ। আমরা ঈদের পরে আজকে প্রত্যেককে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং আমাদের সাথে দুজন রাজনীতিবিদ আজকে আলোচনায় সংযুক্ত হয়েছেন স্টুডিওতে। প্রথমেই সাবেক সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের অধ্যাপক অপু উকিল আছেন বাম দিকে। স্বাগত জানাচ্ছি আপা, আপনাকে ধন্যবাদ। এবং একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন আমার ডান দিকে আছেন। ধন্যবাদ। আমরা মূলত এই ঈদুল আজহার পরে আজকে যেহেতু অনুষ্ঠানের সূত্রপাত আমাদের সঙ্গত কারণে ঈদ পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রমগুলো নিয়ে কথা বলতে চাই এবং রাজনীতিবিদরা সেই বিষয়গুলো নিয়ে সবসময় ভাবেন, কথা বলেন, কনসার্ন তারা জনগণের যে ইস্যুগুলো তারা শুনতে পান সমাজে সেগুলো নিয়ে তারা কথা বলতে চান। এবং ABM মোশাররফ হোসেন, আপনার কাছেই প্রথমে যাই। যেই ইস্যুগুলো গণমাধ্যম তুলে ধরে বাংলাদেশে দেখা যায় সেগুলো নিয়েই কথাবার্তা বেশি হয় এবং পরবর্তীকালে কিছুদিন পরে সেটি আবার তদন্ত কমিটি হয়, হারিয়ে যায়, আবার নতুন ইস্যু আসে। কিন্তু রাজনীতিবিদরা কি এই ইস্যুগুলোকে ফলো আপ করে বলে মনে হয়, যে পরবর্তীকালেও সেগুলো নিয়ে কথা বলে এটিকে বুঝবার চেষ্টা করে যে কোথায় এটা শেষ হলো? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে ডক্টর জামিল, ধন্যবাদ অধ্যাপক অপু উকিল এবং মাই টিভির দর্শক যারা আমাদেরকে শুনছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। রাজনীতির কাজটা কি? সমাজের একটা দর্পণ হিসাবে কিন্তু কাজ করে। আর এই রাজনীতিবিদদের এই যে কর্মকাণ্ডকে কিন্তু তদারক করে কিন্তু গণমাধ্যম। বরং আমরা মনে করি একটা ওয়াচডগ হিসাবে গণমাধ্যম কাজ করে, যে যেমন রাজনীতিবিদদেরকে তারা পর্যবেক্ষণ করে, সাথে সাথে রাষ্ট্রের যারা কর্মকর্তা তাদেরকেও কিন্তু পর্যবেক্ষণ করে। আপনি যে কথা বলছেন, একটা রাষ্ট্রর সুচারুভাবে পরিচালনা করার মূল কি দরকার? সেটা একটা রাষ্ট্রের সুশাসন, গণতন্ত্র, আইনের শাসনকে প্রতিষ্ঠা করা। এটা যদি আপনি সফলভাবে করতে পারেন তাহলে একটি রাষ্ট্রকে জনকল্যাণের দিকে আপনি নিয়ে যেতে পারেন। কিন্তু আমরা লক্ষ্য কি করি যে ক্ষমতাসীনরা তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য রাষ্ট্রযন্ত্রকে এমনভাবে ব্যবহার করে যে তাদের যেই আপনার দুর্নীতি বলেন, অপকর্ম বলেন, অথবা একটা নগ্ন ক্ষমতার যেই ব্যবহার বলেন, এগুলিকে আমরা কেন যেন তারা অ্যাভয়েড করার একটা টেন্ডেন্সি তাদের মধ্যে কাজ করে। কিন্তু গণমাধ্যম যখন এটাকে তুলে ধরে জনসম্মুখে নিয়ে আসে, তখন আমরা দেখি তারা কখন অস্বীকারের একটা সংস্কৃতি চালু করেছে, আবার কখনো বলে এগুলির সাথে সরকার জড়িত নাই। এখন আপনি দেখেন এই যে সাম্প্রতিককালে বেশ কয়েকটি ঘটনা, পুলিশের IGP জনাব বেনজির আহমেদ, এই সরকারের আমলে দীর্ঘ আওয়ামী লীগের এই যে 15 বছরের 13 বছর উনি খুব গুরুত্বপূর্ণ পদে ছিলেন। এখন যদি সরকার বলে আমরা বেনজির সাহেবের কোনো কর্মকাণ্ড আমরা জানি না, এটা কোনো কারণেই বিশ্বাসযোগ্য হওয়ার কোনো কারণ নেই। অথবা এই সেনাবাহিনীর প্রধান ছিলেন সাবেক জনাব আজিজ আহমেদ সাহেব, যদি বলে তার কর্মকাণ্ড আমরা জানি না, এটা তো সঠিকভাবে না। এরপর আপনি দেখেন ইদানিংকালে যেগুলো হচ্ছে, এই যে মতিউর রহমান একটা ঘটনা, এবং এই সরকারের আমলে আমরা দেখি যে একেবারে সর্বোচ্চ পর্যায়ে NBR এর উনি সদস্য। শুধু তাই না, আর যেই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখানে এই যে অর্থবিত্ত তৈরির ক্ষেত্রে যেটা বড় সুযোগ তৈরি করে দিয়েছে, উনি NBR এর যে আপিল বিভাগের কিন্তু উনি চেয়ারম্যান। অর্থাৎ মূল সুযোগটা কিন্তু উনি ওখানে পেয়েছে, আমার কাছে যেটা মনে হলো। কারণ একটা কমপ্লেইন যখন হয় যে অমুকে ট্যাক্স ফাঁকি দিয়েছে অথবা অমুকের বিরুদ্ধে ট্যাক্স ফাঁকির মামলা আছে, এটা কিন্তু নিষ্পত্তি ওনার টেবিলে হয়। এই সুযোগটা কে দিয়েছে? শুধু তাই না, আপনি দেখবেন এই মতিউর রহমান সাহেবকে এই সরকার আবার সোনালী ব্যাংকের পরিচালক হিসাবে মনোনীত করেছে। অর্থাৎ সরকার সকল সুযোগ তৈরি করে দিয়েছে। এখন যদি যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছে তারা বলে যে আমরা মতিউর রহমানকে চিনি না, আমরা বেনজিরকে চিনি না, আমরা আজিজ আহমেদকে চিনি না, আমরা আনারকে চিনি না, তাহলে এইটা তো হলো নিজের দায়িত্বটা এড়িয়ে যাওয়ার একটা কৌশল। এইটা আমার মানে কোনোভাবে কাম্য না। বরং সরকারের উচিত এগুলো অ্যাড্রেস করে এগুলিকে পুঙ্খানুপুঙ্খানে তদন্ত করে কারা এর সাথে জড়িত সেই ব্যবস্থাগুলি গ্রহণ করা। কিন্তু আপনি দেখবেন যে সরকার কেন জানে এই যেমন কেউ যদি দুর্নীতিবাজ হয়, আপনি যেই ঘটনাগুলি বলেন প্রতিটিতেই দেখা যায় প্রত্যেকেই এটা অস্বীকার করছেন এবং মানে যারা সরকারে আছে তারা অস্বীকার করছে। কিন্তু আপনি এখানে যে এটা তথ্য প্রমাণ যে আসছে, এখনো তো আপনার এটা দুদক বলেন বা অন্য সংস্থাগুলি এখনো কিন্তু তদন্ত করে নাই। কিন্তু আমরা এই যে মিডিয়ার মাধ্যমে যেটা জানছি, দৃশ্যমান একটা বাড়ি তৈরি করেছে, আপনি এটা অস্বীকার কিভাবে করবেন? তার ব্যাংকে থেকে এই যেমন আমরা শুনি যে বেনজির আহমেদ সাহেব গোপালগঞ্জে এত বিঘা জমিতে, এটা আপনি অস্বীকার কিভাবে করবেন? তার গুলশানে ফ্ল্যাট আছে, এটা অস্বীকার করবেন না। পূর্বাচলে বাড়ি আছে, এটা অস্বীকার করে। অর্থাৎ দৃশ্যমান যেই জিনিসগুলো, এইগুলো অস্বীকার করার তো সুযোগ নেই। বরং এখানে গভর্নমেন্ট উচিত ছিল তার স্বচ্ছতা প্রমাণের জন্য
তার প্রশাসনের কার্যক্ষমতা দেখানোর জন্য যে হ্যাঁ আমরা এগুলি পেয়েছি, আমরা এগুলো কার্যকরী ব্যবস্থা করি, সেগুলি না করে তারা অস্বীকার করছে যে বেনজির আমাদের। তাহলে বেনজিরকে এই যে ঢাকা পুলিশ কমিশনার কে তৈরি করেছে, কে পোস্টিং দিয়েছে? আওয়ামী লীগ গভর্নমেন্ট। কারণ তার একটাই কারণ, আওয়ামী লীগকে ক্ষমতা রাখার জন্য এই বেনজিররা ছিল মূল শক্তি। বেনজিরদেরকে তারা সুবিধা দিয়েছে, বেনজিররা তারকে ক্ষমতা, যার জন্য আপনি দেখবেন আপনার, আমি যে দু একটি সংলাপ যদি আপনার মনে আছে, 2014-তে ইলেকশন নিয়ে যায়, রাজনৈতিক দলগুলির মধ্যে বিভেদ থাকতেই পারে। এই যে এখানে অধ্যাপক কবুলিকেল আছে, তারা 95 সালে বিএনপির অধীনে নির্বাচন করতে চায় নাই, তারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, হরতাল ডেকেছে, 173 দিন হরতাল ডেকেছে। দিস দ্য পলিটিক্যাল অ্যাক্টিভিটিস। আপনি যদি বেনজিরের বক্তব্য আপনি দেখেন যে মাঠে মানে এই আন্দোলনকারীদের দেখলেই বুকের উপরে গুলি করে দাও, আন্দোলনকারীদেরকে 14 হাত মাটির নিচ থেকে তুলে আনা হবে। তারপর এইভাবে বলেছে আরেকটি ডায়লগ, যে রাষ্ট্রের ক্ষমতা কতটুকু ওরা জানে না। অর্থাৎ আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য যা দরকার তা বেনজির আজিজরা এগুলি করেছে। আর এখন তারা এই যে অস্বীকারের একটা রাজনীতি শুরু করেছে। আমি মনে করি এই ইস্যুগুলো যেটি মিডিয়া তুলে ধরলো, কিন্তু পরবর্তী ফলো আপটি কি হয় না, ফলো আপ এটি হয়তো জনগণের জানার আগ্রহ আছে। এইটা মিডিয়া যেটা কাজ করেছে, মিডিয়ারও তো লিমিটেশন আছে। আচ্ছা, কারণ মিডিয়ার আজকে দেখেন আজিজ এই যে বেনজির সাহেবের মতো যে ক্ষমতাবান লোক, আজকে ওনার এই যে মাহবুজ আনাম সাহেব কি বলেছে, যে আমাদের কাছে সকল তথ্য প্রমাণ আমাদের কাছে ছিল, কিন্তু আমরা এমন একটা ভয়ের সঙ্গে থেকে চালু করেছে যে আমরা এগুলো প্রকাশ করার মতো সাহস দেখাতে পারি। আরো বলবেন মোশাররফ ভাই, নিশ্চয়ই আপনি শুরু করলেন যেহেতু। উপতি আপনার কাছে আসি, গণমাধ্যম রাজনীতিবিদদের সাথে কতটুকু কাজ করতে পেরেছে? ঈদের পরবর্তী এই সময়কালে এসে আমরা দেখলাম বেশ কিছু ঘটনা, তথ্যপাত্র মিডিয়াই তুলে ধরতে চেষ্টা করেছে, আপনি সেগুলো অবজার্ভ করেছেন নিশ্চয়ই। জি, আচ্ছা, গণমাধ্যম যেটা প্রকাশ করছে সঙ্গে সঙ্গে কিন্তু সেটা সরকার এবং সংশ্লিষ্ট যারা এর সঙ্গে সম্পৃক্ত তারা কিন্তু সেটার ব্যাপারে খোঁজখবর নেওয়া, অর্থাৎ দুদক বলেন, প্রশাসন বলেন, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, এরা কিন্তু সেই ব্যাপারটিকে নিয়ে সর্বোচ্চ পর্যায় থেকে কাজ করে যাচ্ছে। এখন এখানে গণমাধ্যম প্রকাশ মানে তথ্যটা প্রকাশ করতে পারছে কিনা সেই প্রশ্ন যদি আসে, তাহলে আমি বলবো যে আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বলেন, আমাদের অন্যান্য নেতারা বলেন, টক শোতে যারা আসেন তারা বলেন, সবাই কিন্তু একটা কথা বলে যে আপনারা সরকারের সমালোচনা করেন, সরকারের এমন যদি কোথাও কোনো দুর্নীতি হোক, স্বজনপ্রীতি হোক, যে কোনো তাদের কোনো নেগেটিভ সাইড যদি থাকে সেটা আপনারা প্রকাশ করেন, তথ্য প্রমাণ বের করেন, অবশ্যই সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এটা কিন্তু 2009 থেকে এ পর্যন্তই সরকারের এই নীতিতেই চলছে। এবং সেক্ষেত্রে যখনই যেখানে মিডিয়াতে কোনো বিষয় এসছে, সেটা যত বড়, এমনও ঘটেছে মিডিয়ায় এসেছে কিন্তু ঘটনাটা সত্যি না, তারপরেও আমাদের সাবেক যোগাযোগ মন্ত্রী প্রয়াত আবুল হোসেন সাহেব তিনি কিন্তু মন্ত্রিত্ব হারিয়েছেন বিশ্ব ব্যাংকের ঘটনাটি নিয়ে। সেটা কিন্তু মিথ্যা ছিল, মিথ্যাচার, অপপ্রচার ছিল, মিডিয়াতে এসেছিল সেটিও মিথ্যাচার ছিল ঘটনাটি, কিন্তু তারপরে সচিবকে জেল খাটতে হয়েছে। তো এটা তো মানে এই সরকার প্রমাণ করেছে যে মিডিয়া আসলে পরে মিডিয়া বা তো মানে কোনো একটি ঘটনা ঘটলে সেটার বিচার করা বা তদন্ত করা, মিডিয়া আসা। আমি তো বলবো যে গণমাধ্যম এই সরকারের পূর্বে কোনো সময় কোনো তথ্য প্রকাশ করতে পারেনি 2001 থেকে 2006 পর্যন্ত, এবং পারেনি বলেই যে 2007-এ 2007 মানে 1/11-এর সময়টায় প্রত্যেকটি মানে মিডিয়া এই বিএনপির যে দুর্নীতিগুলো ছিল সেগুলি হেডলাইন করেছে, কিন্তু একটা দুর্নীতির কথাও 2001 থেকে 2006 পর্যন্ত লিখতে সাহস পায়নি। হাওয়া ভবন বানিয়ে যে একটা দুর্নীতির আখ্যা করা হয়েছিল সে কথাটাও বলতে তারা সাহস পায়নি, কিন্তু যখনই 1/11 এসছে তখন সেটা তারা করতে পেরেছে। আর এই আওয়ামী লীগ সরকারের সময় 2009 থেকে এ পর্যন্ত যখনই মিডিয়াতে যে যত পাওয়ারফুল ব্যক্তি হোক তার বিরুদ্ধে যদি কোনো একটি বিষয় এসছে সেটাকে অবশ্যই তদন্ত করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনা হয়েছে, এবং সেটা 2009 থেকে এ পর্যন্ত অনেক তার রেফারেন্স আছে। আচ্ছা, এবার বলা হচ্ছে যে এই যে ইস্যুগুলো
যে ইস্যুগুলোকে ফলো আপ করছে কিনা সরকার। সরকার যদি ইস্যু বলতে যখনই যে যে কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে যদি তার কোনো দুর্নীতি, স্বজনপ্রীতি বা তার সন্ত্রাস যে কোনো বিষয় এসছে, সেই ইস্যুগুলোকে সরকার ফলো আপ করেছে কিনা। সরকার যদি ফলো আপ না করতো তাহলে তো এগুলো আইনের আওতায় আসতো না এবং পাবলিসিটিও হতো না, মানে জনগণ জানতো না। সরকার চাইছে বলেই তো সেটা করছে এবং সেটা চাওয়ার প্রধান কারণটা হলো এই 2018 সালের নির্বাচনী ইস্তেহারে কিন্তু আওয়ামী লীগের যেটা ঘোষণা ছিল যে সেটা হচ্ছে প্রথম 1 নম্বর ঘোষণাটাই ছিল যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। সেটা 2018 থেকে 2023 পর্যন্ত আমাদের দুর্নীতির ক্ষেত্রে সেটা হয়তো সফলভাবে করা হয়নি। ঠিক আবার 2024-এর ইস্তেহারও বলা হয়েছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, অর্থাৎ বিভিন্ন ধরনের যে সমস্যায় জর্জরিত ছিল এই দেশটি 2001 থেকে 2006, 2006 থেকে 2008 পর্যন্ত, আরও পেছনে আমি গেলাম না, সেই সময়ে বাংলাদেশের যে দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ এবং অর্থনৈতিকভাবে দেশটি যে পঙ্গু হয়েছিল, এগুলো কিন্তু চ্যালেঞ্জ ছিল। চ্যালেঞ্জটা ছিল আওয়ামী লীগের দলের এবং সরকার গঠন করবার পর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে আমাদের এইখান থেকে দেশকে মুক্ত করতে হবে এবং সেজন্যই 2009-এর পর প্রথমেই জঙ্গি মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ এবং অর্থনৈতিকভাবে বাংলাদেশকে স্বাবলম্বী করা, এই কাজগুলো করেছে। দুর্নীতিটাকে সেভাবে মানে জিরোতে হয়নি কিন্তু সেটা ধরেছে বলেই একটা জিনিস সাপ্লিমেন্ট করি আপনার সাথে, সেটা হচ্ছে এই যে প্রতিটি ঘটনায় যেগুলির কথা আমরা এখন আলাপ করছি 2-3টি ঘটনা, দেখা যায় যে যাদেরকে নিয়ে ঘটনাগুলো তারা প্রত্যেকে এটা দায় না নেওয়া প্লাস টোটাল চিত্রটাকে অস্বীকার করা। কিন্তু গণমাধ্যম যেটা করছে অনেকটা অনুসন্ধানী প্রতিবেদন, তথ্য, ছবি দিয়েও বোঝানোর চেষ্টা করছে যে এই জিনিসপত্রগুলি, ঘটনাগুলো ঘটেছে। সম্পূর্ণ বিপরীতমুখী দুটো পজিশন কিন্তু জনগণ দেখছে। অস্বীকার করবার কোনো সুযোগ নাই। এই জন্য যে বাংলাদেশটা কিন্তু এখন স্মার্ট হয়ে গেছে। আপনার এনআইডি কার্ড দিয়ে যদি সার্চ দেওয়া হয় আপনার কোথায় কি আছে অবশ্যই সেগুলো আপনার জনসমক্ষে রেজিস্ট্রেশন যদি এনআইডি দিয়ে করা হয় থাকে করতেই হবে। এনআইডি ছাড়া তো আপনি কোনো কিছুই করতে পারবেন না। আপনার ব্যাংকে টাকা রাখেন, জমি রেজিস্ট্রি করেন, গাড়ি রেজিস্ট্রি করেন, যেখানে যেটা করবেন এবং ওই এনআইডি সার্চ দিলেই তো সবকিছু পেয়ে যায়। কাজে একজন যে দুর্নীতি করছে সেটাকে লুকিয়ে রাখবার কিন্তু অবকাশটা নাই এবং সেটার কারণটাই কিন্তু ওটা যে বাংলাদেশটা স্মার্ট হয়েছে বলেই এগুলো ফোকাস হয়েছে এবং ধরা পড়ছে। বা এবার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হয়েছে, আমাদের মিডিয়া অ্যাক্টিভ হয়েছে, প্রশাসন অ্যাক্টিভ হয়েছে, সরকার এগুলোর ব্যাপারে তদন্ত এবং বিচারের জন্য বদ্ধপরিকর, যে কারণে এগুলো ব্যাপারে সবাই কাজ করছে। কিন্তু আরেকটা বিষয় দেখেন যে মানে যারা বেনজির সাহেবের কথা বললো মোশাররফ ভাই, যে ওনাকে ওখানে পোস্টিং দেওয়া হয়েছে, ওনাকে কিন্তু এমনভাবে দেওয়া হয়নি যেটা ওই ফখরুদ্দিন ইয়াজউদ্দিন সাহেবকে দেওয়া হয়েছিল, ওই মঈনুদ্দিন সাহেবকে দেওয়া হয়েছিল, অর্থাৎ কাউকে ডিঙিয়ে কাউকে বঞ্চিত করে এরকম। উনি পুলিশ প্রশাসনের একজন দক্ষ মানুষ ছিলেন, উনি পর্যায়ক্রমে এসছে, কাউকে ডিঙ্গিয়ে ওনাকে যে বসিয়ে দেওয়া হচ্ছে এরকম ঘটনাটা ঘটে নাই। এখন এই যে মঈনুদ্দিন সাহেবকে, ফখরুদ্দিন সাহেবকে যে বসানো হয়েছিল, তো এটা তো ডিঙ্গিয়ে বসানো হয়েছে, রক্ষা করার জন্য বসানো হয়েছে, কিন্তু তারা কি সেটা করেনি তো তারপরে কি করেছে, তারাই রাষ্ট্র ক্ষমতাটা দখল করা হয়েছে। তো বেনজির সাহেব বা এই যে কর্মকর্তা, এটা হয়তো আপনিও জানতেন না যে উনি কোথায় কাজ করে, উনি কে, আমিও জানতাম না, অনেকেই জানতো না। তাই সরকারেরও এগুলোর বিষয় নিয়ে জানার বিষয় না। যার মানে চোরে না শুনে ধর্মের কাহিনী একটা কথা আছে, যারা দুর্নীতি করবে তারা যেখানে যে অবস্থায় থাকে সেখান থেকেই করবে। রাষ্ট্র তো তাকে আর বলছে না যে তোমার মানে সুযোগ করে দিচ্ছে না। এই যে আপনি বললেন রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে, এই শব্দটা কিন্তু এই সরকারের ক্ষেত্রে যায় না। এই জন্য যে সরকার যদি রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে কাউকে দুর্নীতি করার সুযোগ দিয়েই থাকতো তাহলে আর দুর্নীতির বিচার হতো না, তাহলে আপনারা জানতেন না, মিডিয়ায় প্রকাশিত হতো না এবং এরা আইনের আওতায় আনতো না।
আসতো না। সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে বলে এখন বিশেষ করে এই যে মানে এই 2024-এর পরে আমি যেটা বলেছি যে 2018 থেকে ওই সময়টায় এই কাজটা করতে পারেনি, অন্য কাজগুলো কিন্তু অলরেডি করা হয়ে গেছে। এটা এখন এই ব্যাপারে সরকার বদ্ধপরিকর যে এবার জিরো টলারেন্স করবে দুর্নীতিটা, সেজন্যই এই উদ্যোগগুলোর কথা আমাদের জানি। কিন্তু যেটি প্রসঙ্গটা আসলো মোশাররফ ভাই, যে আধুনিক এবং তথ্য প্রযুক্তির কারণে দায় এড়ানোর সুযোগ নেই, না যেই দুর্নীতি করছে ধরা না। এটা অধ্যাপক উকিল যে কথাগুলি বলেছে সব কথাগুলির তথ্য নির্ভর নয়। আপনি একটা কথা বলেন, এই যে বেনজির সাহেব আজকে সুযোগটা কেন পেয়েছে? আমরা মিডিয়ার মাধ্যমে দেখলাম যে তার 2010 সাল পর্যন্ত সে সরকারি পাসপোর্ট ব্যবহার করেনি। তাহলে এই যে সে বিদেশে সফর করেছে সম্পূর্ণ একটা সাধারণ আপনি আমার মতো নাগরিকের মতো করেছে, এটা কি রাষ্ট্র দেখেনি? ইমিগ্রেশন কার আন্ডারে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মানে সরকারের আন্ডারে সবচেয়ে সরকারি ইম্পর্টেন্ট একটা মিনিস্ট্রি। সেখানে সরকার জানে না একটা নর্মাল পাসপোর্ট দিয়ে জনাব বেনজির আহমেদ বাইরে ট্যুরে চলে গেলেন, তার ব্যবসা সম্প্রসারণ করলেন, বাইরে টাকা পাচার করলেন, এটা কি বিশ্বাসযোগ্য? বরং সরকারের আশকারা পেয়ে এগুলি হয়েছে। শুধু তাই না, আপনি দেখেন এই বেনজির সাহেবকে নিয়ে যখন কথা উঠছিল ব্যাপক, তার টোটাল, এবং শুধু আরেকটা ব্যাপার, অথবা ওকুফুলকের বাড়ি যেখানে, মানে ওই বেল্টের গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, এখানে সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর যে কোনো কারণে হোক বাড়ি ওই অঞ্চলে, মাননীয় প্রধানমন্ত্রী নিজের জেলায় হিন্দু সম্প্রদায়ের জমি দখল করে, গরিবদেরকে প্রেসার করে, সরকারের পুলিশ প্রশাসনকে ব্যবহার করে জমি দখল করেছে। এটা কি সরকারের গোয়েন্দা সংস্থা জানেন? এবং আপনি ভালো করে জানেন যে জামিল সাহেব, আপনি এই কাজ করেন দীর্ঘদিন মিডিয়া, সরকারের কিন্তু একটা ইন্টেলিজেন্স যদি ফেল করে তার কিন্তু কাউন্টার ইন্টেলিজেন্স আছে, আর একটা অন্য বহু হয়। আপনি এসবি আছে, ডিবি আছে, এনএসআই আছে, ডিজিপাই আছে। তো সুতরাং সব প্রতিষ্ঠান কি এখানে ফেল করেছে? এটা বিশ্বাস করার মতো কি কোনো কারণ আছে? কারণ নাই, বরং এই সুবিধাগুলি তাদেরকে দিয়েছে। এক, দ্বিতীয়ত আপনি দেখেন যে আমরা দেখেছি তাকে কতটুকু এই যে বলেছে যোগ্যতা অনুসারে, যোগ্যতা অনুসারে আপনি দেখেন 2008-এ আমাদের ক্ষেত্রে সুপারসিড করা হয়েছে এমন কথা আমি তো জানি প্রশাসনের অনেক ঘটনা। 2008-এর পর এখন পর্যন্ত আপনি যদি প্রশাসনের খোঁজ নেন, এবং আপনার বহু বন্ধু বান্ধব আছে যারা 2000 আওয়ামী লীগ ক্ষমতা আসার পর এখন পর্যন্ত ওএসডি, আমি তো এইটা তো পরিকল্পিতভাবে বেনজির সাহেবের ব্যাচমেট যারা তার ওই সময় তার সমসাময়িক, তাদের প্রমোশন না দিয়ে বেনজির সাহেবের প্রমোশন, আমি এমনও জানি বেনজির সাহেবের ইয়ারমেট সে ডিআইজি হিসাবে রিটায়ার্ড করেছে, সে এসপি হিসাবে রিটায়ার্ড করেছে। অর্থাৎ 2008-এর পর থেকে আওয়ামী লীগ এমন একটা প্রশাসনিক ভ্যাকুয়াম তৈরি করেছে যে কাকে তারা চিফ করবে, কাকে পুলিশের প্রদান করবে, এগুলি পরিকল্পিতভাবে তারা এই পর্যায়ে নিয়ে এসেছে। যার কারণে এখন বলছে আমরা তো সিরিয়াল ব্রেক করিনি। আরে আগেই তো আপনি সিরিয়াল শেষ করে দিয়েছেন, আগেই তো আপনি শেষ করে দিয়েছেন, এখন আপনি সিরিয়াল ব্রেক করবেন কোথায়? কোনো লোকই তো নাই আপনার প্রতিদ্বন্দ্বী করার মতো। তাই এইটা হলো আওয়ামী লীগ যে এই এদেরকে সুবিধা, এটা একটাই কারণ। আপনি বলবেন না তাহলে কেন? কারণ একটাই যে আজকে যে আওয়ামী লীগ ক্ষমতায় আছে এটা বেনজিরদের কৃতিত্ব, এটা জেনারেল আজিজদের কৃতিত্ব, এর বাইরে আওয়ামী লীগের কোনো ফোটিং নেই। সুতরাং আরেকটু কথা আমি একটু বলি, তার মানে কি এটি, আমি একটু ব্রেকে যাব, যে এই ওনারা যেহেতু অনেকটা আলোচিত বলেই কি কেউ না কেউ তাদের পেছনের কথাগুলো বের করতে চেষ্টা করছে, সবারটা করেনি। এখন হলো তারা, আপনি যদি একটা রাষ্ট্রের বাহিনী, রাষ্ট্রের যারা কর্মচারী বা রাষ্ট্রের কর্মকর্তা, তারা যদি কাউকে ক্ষমতা রাখার জন্য কাজ করবে তাহলে সে নিশ্চয়ই ক্ষমতাবান লোক, সে ইম্পর্টেন্ট লোক, যার যে ইম্পর্টেন্ট লোক। এবং আপনি এখানে যে আজকে রিপোর্টগুলি আসছে, এটা কি শুধু আজিজ সাহেবের নামে? এটা পুলিশের আইজিপি, এক্স্যাক্টলি এই পজিশনটা আমরা আরো পজিশনের উপরে আলাপগুলো একটু বিরতি আপনার আমার বিরুদ্ধে কি কোনো তদন্ত হচ্ছে? আমরা আলাপটি কন্টিনিউ করব, নিশ্চয়ই মোশাররফ ভাই এবং অপুদি দুজনেই বলবেন, এবং দর্শক আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। লিটল টাটা মাই টিভি সংলাপে বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ। আমাদের সাথে দুজন রাজনীতিবিদ আজকে স্টুডিওতে আছেন, ABM মোশাররফ হোসেন বিএনপির প্রতিনিধি এবং অধ্যাপক অপু উকিল বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রী। আমরা যেই আলোচনার মাঝখানে একটা বিরতিতে গেলাম মোশাররফ ভাই, সেখানে একটু ফিরে আসি, যে কথা হচ্ছিল যে দুর্নীতির চিত্রগুলো গণমাধ্যম নিয়ে আসছে, কিন্তু সরকারও সেক্ষেত্রে বিচারের ব্যাপারে সাপোর্টিভ। দুর্নীতি দমন কমিশন বা আইনগত সংস্থাগুলো কেস গভর্নমেন্ট চাইছে যে তারাই এগুলো তদন্ত করুক।
এবং সেক্ষেত্রে একটা প্রশ্ন আসছে, তথ্য উপাত্ত বা আধুনিকতার কারণে দায় এড়ানোর সুযোগ নেই, এটা নিয়ে আপনি কথা বলছিলেন তখন। না, এখানে আমি একটা কথা বলি যে সরকার আন্তরিক কিনা এটা তো তার কার্যক্রমের মাধ্যমে দেখা যায়। আপনাকে আমি একটা কথা বলি, 111 গভর্নমেন্ট, এখানে অধ্যাপক উকিল আছেন, আমাদের অসীম দাও তখন জেল খেটেছিল, তাই না? আপনার দেখবেন 111 গভর্নমেন্ট আমাদের, এবং যে কথাটা আওয়ামী লীগের পক্ষ থেকে বা সবাই বলে যে একটা বিরাজনীতিকরণ বাংলাদেশ তৈরি করার জন্য 111 তৈরি হয়েছিল। তখন বেশ কিছু রাজনীতিবিদদের কিন্তু সাজা দিয়েছিল যে দুর্নীতির অভিযোগে, তার মধ্যে বিএনপির নেতা ছিল, আওয়ামী লীগের নেতা ছিল। এবং আমরা পরবর্তী দেখলাম যে যখন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছে বা আওয়ামী লীগের যখন 2008-এর পর, তখন হাইকোর্টে যখন এইগুলি নিয়ে রিট হয়েছে প্রত্যেকটিকে খালাস দিয়ে দিয়েছে। কিন্তু আপনি দেখবেন আওয়ামী লীগ সরকার দেখলো যে তারা করলো কি, কিছু কিছু মামলার ব্যাপারে আপিল করলো, কিছু কিছু মামলার ব্যাপারে আপিল করলেন না। দুদক মানে দুর্নীতি দমন কমিশন, সেখানে একই আমি বলি আপনাকে যদি দেই, বিএনপির আমানুল্লাহ আমান, তার 13 বছর সাজা হয়েছে। আনোয়ার হোসেন মঞ্জু জাতীয় পার্টির মহাসচিব মন্ত্রী ছিলেন, তার 13 বছর সাজা হয়েছে। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া 13 বছর সাজা হয়েছে। আপনার মহিউদ্দিন খান আলমগীর, আমি 4টা উদাহরণ দিই, 13 বছর সাজা হয়েছে। দুদক কি করলেন? আমানুল্লাহ মানের সাজা বহাল রইলেন। ও ইকবাল মাহমুদ টুকুর সাজা হলো, আমান আমলা আপিল করলেন, দুদক বহাল। আনোয়ার হোসেন মঞ্জু বেকসুর খালাস, মায়া চৌধুরী বেকসুর খালাস, তারপর ইকবাল মাহমুদ টুকুর সাজা বহাল। তাইলে আপনি এখানে দুদক বা সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করে, আপনি এটা কীভাবে বুঝলেন? অর্থাৎ সরকারি দলকে একটা দায় মুক্তি দেওয়ার জন্য এটা প্রচলিত যে দুদক মানে সরকারি দলকে মানে দায় মুক্তির একটা সার্টিফিকেট দেওয়া। আপনাকে আরেকটা কথা বলি, এই সরকার, এই যে বেনজির সাহেবের কথা বলা হচ্ছে, আপনি দেখেন পুলিশের সবচেয়ে একটি প্রেস্টিজিয়াস পুরস্কার হলো শুদ্ধাচার। সেইটা বেনজির সাহেবকে 2019 সালে 21 সালে মানে শুদ্ধাচার পুরস্কার দিল, উনি সবচেয়ে ভালো সৎ অফিসার। তাহলে তার বিরুদ্ধে দুর্নীতি কোথা থেকে আসলো? তাহলে আমাদের গোয়েন্দা সংস্থা কোথায়? সরকারের রিপোর্টগুলি কোথায়? অর্থাৎ নির্দিষ্ট ব্যক্তিকে সরকার প্যাট্রোনাইজ করছে এবং তাকে তার কৃতিত্ব, তার ইফিসিয়েন্টলি, তার দক্ষতা, যোগ্যতা, স্কিল, এগুলাকে জনসম্মুখে প্রমাণ করার জন্য। আপনি যেটা বলছেন, যে সময় শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছে ওই সময়ও উনি অনিয়মের সাথে অবশ্যই, কারণ এখন তো পত্রপত্রিকা আছে 2000, তার এই সম্পত্তি কেনা শুরু হয়েছে 2014 সাল থেকে। ওনাকে 5 বার পুলিশের সর্বোচ্চ পদক দেওয়া হয়েছে। এগুলো কি দেওয়া হয়েছে? অর্থাৎ ওনাকে তৈরি করা হয়েছে সরকারের পক্ষ থেকে, এবং এই দুর্নীতি করার জন্য, এই ক্ষমতা অপব্যবহার করার জন্য তাকে সে সম্পূর্ণ পৃষ্ঠপোষকতা রাষ্ট্র করেছে। এখন আমি একটু কথা বলি যে অধ্যাপক উকিলরা যখনই আমরা কোনো আলোচনায় করি তখন বিষয়টাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য খুব পরিকল্পিত বলে যে হাওয়া ভবনের দুর্নীতির কথা বলে। আমরা তো একটা কথা বলি যে আওয়ামী লীগ তো এই 15 বছর ক্ষমতা অতিবাহিত করে ফেলেছে। আরে ভাই, হাওয়া ভবনের বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করেন আপনারা, একটা অভিযোগ দিয়ে দুদক বা দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে অথবা কোর্টে যান, তা আজকে পর্যন্ত তো আপনারা একটা অভিযোগ দায়ের করতে পারেন না। হাওয়া ভবনের কোনো প্রমাণ পাওয়া যায়নি এখনো, একটা পর্যন্ত মামলা এখন পর্যন্ত করতে পারেনি, বা একটা পর্যন্ত কোনো অভিযোগ দুদক দিতে পারেনি। অর্থাৎ কি, রাজনৈতিকভাবে বিএনপিকে অথবা জনাব তারেক রহমানকে হেয় প্রতিপন্ন জন্য কৌশলগুলি এটা। ওনারা বলে তারেক রহমানকে সাজা দিয়েছে। কোন সাজা দিয়েছে তারেক রহমানকে? তারেক রহমানকে সাজা দিয়েছে, একজনের বিরুদ্ধে মামলা করেছে, ওই মামলায় তারেক রহমানকে অভিযুক্ত করা হয়েছে। উনি আপনি এফআইআর বলেন অথবা কোনো তদন্ত বলেন, এবং ওই মামলা নিম্ন করে জনাব তারেক রহমানকে কিন্তু বেকসুর, মানে তার বিরুদ্ধে দুর্নীতির কিছু প্রমাণিত হয়নি এখন পর্যন্ত হয়নি। আচ্ছা, তাহলে আমি কিভাবে তাকে দুর্নীতিবাজ বলবেন? বরং আপনি তো 15 বছর ক্ষমতায় আছেন, আপনার কাছে তো রাষ্ট্রের সকল মেকানিজম আপনার কাছে, আপনি কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না? অর্থাৎ এগুলো রাজনীতি জ্ঞান। আরেকটু কথা বলে যে অধ্যাপক উকিলরা বলে যে বেগম খালেদা জিয়া কালো টাকা সাদা করেছে, এইটাও সম্পূর্ণ একটা বিভ্রান্তজনক বক্তব্য। সেই ঘটনা অফিসিয়ালি এখন করা যাচ্ছে না। আমি একটা বলি, সেই ঘটনাটা কি হলো যে 111 গভর্নমেন্ট যখন আসলো তখন একটা ঘোষণা দিল, যদি কেউ যেন আপনি এফডিআর করা আছে, অনেক সময় কিন্তু এফডিআর করা থাকলে বা আপনার যদি কোথাও ফিক্সড ডিপোজিট করা থাকে, এটার উপর ওই সুদের উপর একটা ট্যাক্স দিতে হয়। এবং বেগম খালেদা জিয়া রহমান মারা যাওয়ার পর তার নামে এইভাবে একটা ফিক্সড ডিপোজিট ছিলেন, সেইটার সুদ হয়েছে এটা উনি জানতেন না। যখন গভর্নমেন্ট ডিক্লেয়ার করলেন যে এই টাকাতে এই এত % দিলে এটা নিয়ে আর প্রশ্ন করা যাবে, তখন নিয়ম অনুযায়ী ওইটা করেছে। সুতরাং এটা তো দুর্নীতির কোনো কিছু না, এটা টাকা সাদা কালো ব্ল্যাক মানি সাদা করারও কোনো কিছু না। তার বৈধ টাকা ছিল, সেই টাকাটার ট্যাক্স দেওয়া হয়নি। আচ্ছা, এইটাও রাজনৈতিক একটা প্রোপাগান্ডা। অথচ আওয়ামী লীগের আমলে আপনি দেখেন
আমরা তো আওয়ামী লীগের আমলে এখন তাদের নেতাদেরকে দেখছি। এই যে আনার আপনি দেখেন 3 বারের এমপি বানিয়েছে, তার বিরুদ্ধে মানি লন্ডারিং, তার বিরুদ্ধে স্মাগলিং, তার বিরুদ্ধে সোনা চোরাচালান, অথচ 3 বার তাকে কিন্তু এমপি তারা বানিয়েছে। তার বিরুদ্ধে সে যখন এমপি নমিনেশন দেয় তখনও তার বিরুদ্ধে আপনার ইন্টারপোলের রেড অ্যালার্ট ছিল। অর্থাৎ আওয়ামী লীগ বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য কোথায় সন্ত্রাসী, কোথায় দুর্নীতিবাজ, কোথায় কি এদেরকে প্যাট্রোনাইজ করে আজকে বাংলাদেশকে একটা ভয়ঙ্কর বাংলাদেশে তৈরি করেছে। এই জায়গাতেই যার জন্য এই যে মতিউর রহমানরা আজকে কেন মতিউর রহমানরা দেখছে তাদের নেতারা যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের অবস্থায়, যার জন্য আপনি কিছুদিন আগে আপনারই ডিবেটিং সোসাইটির এক সময় কলিগ ডাক্তার আব্দুল তুষার উনি বলেছে যে চাকরের যদি হয় এত টাকা তাহলে মালিকের অবস্থাটা। এই জায়গাতে একটু ফিরে আসি অপুতি, বিশেষ করে তথ্য উপাত্ত কোনোটাই হাইড করার সুযোগ নেই এই সময়কালে, কারো পক্ষে সুযোগ নেই, তাহলে সেক্ষেত্রে তথ্য কি করে এতদিন পরে বের হচ্ছে? আচ্ছা, গভর্নমেন্ট যদি মানে কাউকে তৈরি করলো, মানে তৈরি করেছে কিসের জন্য? দুর্নীতি করার জন্য, তাহলে এই সরকারের সময়ে সেই ব্যক্তির বিচার কিভাবে হচ্ছে বলেন? বেনজির সাহেব কাউকে ডিঙ্গি হয়েছে এরকম কি কোনো প্রমাণ এসছে? মোশাররফ ভাই নিজের মতো করে মন গড়া করে কথা বললে তো হবে না, তাই না? আচ্ছা, ওনাকে কেন তৈরি করতে হবে? আর উনি তৈরি হয়ে ওনার প্রশাসনে উনি কাজ করেছেন, পুলিশ প্রশাসনের প্রধান দায়িত্বে উনি ছিলেন, ওনার কাজে সন্তুষ্ট হয়ে, ওনার অ্যাক্টিভিটিসে সন্তুষ্ট হয়ে উনি পুরস্কারটা তখন পেয়েছেন এবং তার কারণও ছিল। সেই সময়ে বিএনপি জামাত জোট যেভাবে মানুষ হত্যা করছিল, পেট্রোল বোমার সংস্কৃতি, মানে সাধারণ মানুষকে হত্যা করে রাষ্ট্র ক্ষমতা দখলের চক্রান্ত, সেই সময় জানমালের নিরাপত্তার জন্য সে যে রাষ্ট্রের নিরাপত্তা দিয়েছে সেটা তো অস্বীকার করবার কোনো জো নাই। এখন সে যে দুর্নীতি করেছে সেটা তার ব্যক্তিগত বিষয়, এবং সেটা যখন জনসমক্ষে এসেছে সেটা তদন্ত হচ্ছে, সেটার বিচার হচ্ছে। সরকার সেখানে অবশ্যই সহযোগিতা করছে। সরকার যদি তাকে তৈরি করতো তাহলে সরকার কেন তার বিচার করবে? যেটা বিএনপি করেছিল, যেটা কি বিএনপি কি করেছিল, এই যে মোশাররফ ভাই যে কথাগুলো বলে না, আপনারা যখন মোশাররফ ভাই দুর্নীতির কথাগুলো বলতে আসেন তখন কিন্তু আমার কিছু কিছু কথা না বললে আর চলে না, পরে আবার চলে আসে, তখন আবার মোশাররফ ভাই বলে কি পেছনের কথা বলেন কেন, আপনারা আগের কথা বলতে যান কেন? যে কি বললেন 1/11-এর সময়ে সকল রাজনীতিবিদদেরই, মানে আওয়ামী লীগ বিএনপির, আমার হাজব্যান্ডের কথা বলল, তাকেও গ্রেপ্তার করা হয়েছে, তাহলে বিচারের সময় তাদের সাজা হয়নি, এইরকম কথা উনি বলতে চেষ্টা করলেন। মানে বিএনপি নেতাদের সাজা হয়েছে, তাদেরটা মওকুফ হয়েছে, এরকম একটা কথা বললো না, ডাহাই একটা ভুল কথা। দেখেন, দুর্নীতির জন্য আমার হাজব্যান্ডকে যে গ্রেপ্তার করেছে সেটা কিভাবে, প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেত্রী মানে জননেত্রী শেখ হাসিনাকে যখন দেশে ফিরতে দেবে না এই 1/11 সরকার, তখন তার নিরাপত্তার জন্য তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আওয়ামী লীগের চিঠি নিয়ে গেছিলেন আমার হাজব্যান্ড। চিঠি নিয়ে গেছে যে নেত্রীকে বাংলাদেশে মানে বিমানবন্দরে প্রবেশের পর যেন কোনো রকম তার ক্ষতি না হয়, তাকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, তাকে গুলি করবে, মেরে ফেলবে, নানান ধরনের কথাবার্তা, এই জন্য তার নিরাপত্তা চিঠি নিয়ে গেছে। এবং ওই চিঠিটা দেওয়ার পরের দিন একটা পোস্টার, নেত্রীর মুক্তি মানে দেশে ফিরবে জন্য একটা পোস্টার বের করার জন্য প্রেসে উদ্দেশ্যে রওনা হয়েছে। পোস্টারের ইয়াটা তার পকেটে ছিল। তো এইটা কথা বলেছে যে পোস্টার মানে জাফরুল্লাহ ভাইয়ের সঙ্গে কথা বলেছে, ওই পোস্টারটা ছাপবে, তখন তারা এটা ফোন রেকর্ড করে এটা জেনে জাফরুল্লাহ ভাইকে গ্রেপ্তার করেছে, এদিক দিয়ে আমার হাজব্যান্ডকে গ্রেপ্তার করেছে। মানে তাদের চক্রান্তটা কি ছিল, প্রধানমন্ত্রীকে দেশে মানে জননেত্রী শেখ হাসিনাকে মানে দেশে ফিরতে দেবে না, তারা রাষ্ট্র ক্ষমতাটাকে দখল করে রাখবে। এবং এই যে তাদের চাওয়া, এই যে গ্রেপ্তার হলো, এই যে নেত্রীকে দেশে ফিরতে দিল না, এই পুরোটাই মানে এর জন্য দোষ বা এই কাজগুলো করতে এই সরকারকে আসার জন্য সহযোগিতা করেছে তো বিএনপি, এটা তো অস্বীকার করবার কোনো জো নাই। এবং বিএনপি যখন দুর্নীতির কথা বলে যে কিভাবে বলে মোশাররফ ভাই বলে যে কোথায় হাওয়া ভবনের তো একটা বিচার হয় নাই, কিভাবে এই ধর দেখেন দুর্নীতির হাওয়া ভবনের যে
যে প্রধান ব্যক্তি হাওয়া ভবন, যার পরিচালক হাওয়া ভবনের, যাকে লাইসেন্সটা দিয়েছেন বেগম জিয়া তার পুত্র তারেক রহমানকে, সেই তারেক রহমান নিজেই 111 সরকারের কাছে মানে বললেন, মানে একজন মুসলেকা দিলেন দুর্নীতিবাজ হিসেবে, দিয়ে বললেন আমি আর বাংলাদেশে কখনই রাজনীতি করব না, আমি মুসলেকা দিয়ে স্ট্যাম্পে তারপর চলে গেলেন চিকিৎসার নাম করে। এবং তাকে যে গ্রেপ্তার করা হয়েছিল, 111 গভর্নমেন্ট এসে যে গ্রেপ্তার করলো, কিসের জন্য গ্রেপ্তার করলো? দুর্নীতির কারণে তো গ্রেপ্তার করলো। 111 গভর্নমেন্ট এসে কি ডিক্লেয়ার দিয়েছিল? বলেছিল এই বিএনপি জামাত গভর্নমেন্ট বাংলাদেশকে দুর্নীতি করে নিঃস্ব করে দিয়েছে, 5 বারের চ্যাম্পিয়ন হয়েছে, জঙ্গিবাদে ধ্বংস করে দিয়েছে, মানি লন্ডারিং, স্বজনপ্রীতি, সন্ত্রাস, খুন, গুম এবং অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে, যার জন্য তারা রাষ্ট্র ক্ষমতাটা দখল করলো। এবং দখল করবার পর হাওয়া ভবনের মানে পিয়ন দারোয়ান থেকে শুরু করে তারেক রহমানের যে কি বলে পার্টনার মামুন বন্ধু থেকে শুরু করে সবগুলোর বিরুদ্ধেই তো মামলা হলো এবং সবগুলোকে আইনের আওতায় আনা হলো। তারপরে মানে যত দুর্নীতি যারা করেছে তার মধ্যে সে বিএনপির সময় বিএনপির নেতারাই তো দুর্নীতি করেছে, আওয়ামী লীগের নেতারা তো দুর্নীতি করে নাই। কিন্তু আওয়ামী লীগের নেতাদেরকে কেন গ্রেপ্তার করা হলো? কেন মাননীয় জননেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছিল এই কারণে যে এরা বুঝেছিল যে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের পক্ষে, বাংলাদেশের জনগণ চায় জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হোক, সেজন্য জননেত্রী শেখ হাসিনাকে দেশে আসতে দেওয়া যাবে না এবং আওয়ামী লীগের নেতাকর্মীগুলোকে তারা যেন আন্দোলন করতে না পারে। আওয়ামী লীগের নেতাকর্মীদের কিন্তু দুর্নীতির কারণে গ্রেপ্তার করে নাই, তাদেরকে দেখিয়েছে দুর্নীতি, কিন্তু তাদের কোনো মেরিট ছিল না দুর্নীতির, তাদেরকে গ্রেপ্তার করেছিল আন্দোলনটা যেন করতে না পারে। কারণ জনগণ এবং 111 সরকার আবার দুইটা পলিটিক্যাল পার্টির ক্ল্যাশ, সে যে পল্টনে প্রচুর মৃত্যু, এটাকে হাইলাইট করেছে ইন্টারন্যাশনালি, এটাকেও তারা তুলে ধরেছে রাজনৈতিক সংঘাতটাকে দুর্নীতির পাশাপাশি। তারা কিন্তু ওই সময়কালের ইন্টারভিউতে মঈন আহমেদের ইন্টারভিউতে দেখা গেছে যে উনি যে 20-22 জন যে ক্ল্যাশে মারা গেল এটিকে হাইলাইট করছেন, লগি বইটার এটা কিন্তু বলেছে। না সেটা তো করেছে, তারা তো চেয়েছে দুইটা দলই মানে কালার হয়ে যাক, মাইনাস হয়ে যাক, এটাই তো ছিল -2 ফর্মুলা। তো সেক্ষেত্রে -2 ফর্মুলা। তো আমার কথাটা হলো, আমার বক্তব্যটা 111 এসেছিল বিএনপির অন্যায়ের কারণে, পাপের কারণে, তাদের দুর্নীতি, খুন, গুম, লুট, হাওয়া ভবন, এই মানি লন্ডারিং, এসবের কারণে। এখন আসার পরে তারা বিএনপি নেত্রী এবং নেতাদেরকে এই দুর্নীতির জালে আবদ্ধ করার পাশাপাশি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য তারা করেছে। কিন্তু দুর্নীতিটা তো করেছে বিএনপি, এটা তো অস্বীকার করবার, আওয়ামী লীগ তো আর দুর্নীতি করেনি। অবশ্যই আমরা একটা বিরতিতে যাব, আপনি শেষ করলে যে তার আর বিএনপি নেতারা তাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে, যেই নেতারা এই মামলা ফেস করেছে, তারা মামলার ব্যাপারে তারা রেজাল্ট এসছে, আর যারা ফেসই করেনি তারা কিভাবে মামলা খারিজ হবে? মামলা খারিজ হওয়ার জন্য তো তাদের আদালতে যেতে হবে, তাই না? আরেকটা ব্যাপার বললো যে বেগম খালেদা জিয়া, এটা কিন্তু একটা ভুয়া তথ্য মোশাররফ ভাই। ভুয়া তথ্যটা হলো এই, আপনি বললেন এটা যে বেগম খালেদা জিয়া এই কালো টাকা সাদা করেছে, তার এফডিআর এর টাকা হতে পারে, কিসের টাকা আমি জানি না। আচ্ছা, এবার বলেন, আপনার কথাতেই আমি বলবো, 30 লক্ষ টাকা উনি কালো টাকা সাদা করেছেন। এখন এফডিআর ইন্টারেস্ট 30 লক্ষ, কত টাকায় এফডিআর এর ইন্টারেস্ট এসছে? 30 লক্ষ টাকা। আচ্ছা, হ্যাঁ, আমার কথাটা আমাকে বলতে দেন, পরে আপনি আমাকে বলবেন আমার কথাটা ভুল হলে। তাহলে এই 30 লক্ষ টাকা ইন্টারেস্ট চলে আসলো, কত কোটি টাকা তার ইয়ে ছিল, মানে এফডিআর ছিল। আমার প্রশ্নটা হলো, না আমি শেষ করছি, এই যে 30 লক্ষ টাকা উনি মানে পজিটিভ মানে সাদা করলেন, সেই 30 লক্ষ টাকা একটা ব্যাংকে উনি এফডিআর করেছেন। ব্যাংকের রুলস, বাংলাদেশ ব্যাংকের রুলস অনুযায়ী অবশ্যই কিন্তু টাকা মানে ওই ব্যাংকেই তাকে টাকার ইন্টারেস্ট দিতে হবে। হ্যাঁ, সাদা কালো। একটা বিরতিতে যাই, ফিরে এসে বাকিটুকু আলাপ করব। দর্শক, আশা করছি আপনারাও আমাদের সাথেই থাকবেন। লিটল টাটা মাই টিভি সংলাপে শেষ বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ। আজকে আমাদের সাথে দুজন
রাজনীতিবিদ স্টুডিওতে আলোচনায় অলরেডি সংযুক্ত আছেন এবিএম মোশাররফ হোসেন এবং অধ্যাপক অপু উকিল। আমরা মূলত যেই আলাপচারিতায় ছিলাম মোশাররফ ভাই, বিভিন্ন দিক নিয়ে কথা বলেছি। এক ধরনের একটু র্যাপ আপ করতে চাই। মূলত দুর্নীতির বিরুদ্ধে পলিটিক্যাল পার্টিগুলোর সোচ্চার এবং বর্তমান সময়কালে তথ্য প্রযুক্তির কারণে এড়ানোর উপায় নেই, এবং আরও যেটি বলা হচ্ছে, আপনারা যতটাই হয়তো দুটো দলই কথা বলুক না কেন, এই সময়কালে এসে জনগণের যে সেন্টিমেন্ট আপনি দেখতে পাচ্ছেন, সবগুলো গণমাধ্যম, সবগুলো টেলিভিশনে এই এনবিআর এর তথ্যটা যাচ্ছে, মানুষের পক্ষ থেকে কিন্তু একটা প্রতিবাদ, ঘৃণা, এক ধরনের একটা, সেটি কিন্তু এক ধরনের আপনি শাস্তির মতোই, মানুষ তাদেরকে বয়কট করছে এক ধরনের। না জামিল ভাই, একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, মানুষের সেই বয়কট করার সুযোগটা কতটুকু, এটাও কিন্তু আমাদের একটু বিবেচনা নিতে হবে। কারণ আপনি মানুষের রাজনৈতিক নেতাদের বা রাজনৈতিক কর্মীদের মূল্য, সাধারণ জনগণ যারা, তারা ওই যে আমি সামগ্রিক রাজনীতি তো সাধারণ জনগণের বাইরে না। তা সাধারণ জনগণের এই যে কাউকে প্রতি ঘৃণা প্রকাশ করা, কাকে বয়কট করা, কাকে অবজ্ঞা করা, এটার মাধ্যমটা কি? এটার মাধ্যমটা হলো বাংলাদেশের একমাত্র তাদের মতামতটার প্রতিফলন, যেটাকে আমরা সোজা বাংলায় বলি যে ইলেকশন। কিন্তু বাংলাদেশের সেই জায়গাটা কি আছে? আপনি দেখবেন সেখানে অনুপস্থিত। এখানে অধ্যাপক অপু উকিল বেশ কিছু অভিযোগ করেছে, যেগুলি আদৌ তথ্য নির্ভর নয়। উনি বলেছে 111 নাকি বিএনপির কারণে হয়েছে। কিভাবে হয়েছে? আওয়ামী লীগের সভানেত্রী প্রকাশ্যে বলেছে আপনাদের মিডিয়াকে, 111 হলো আমার আন্দোলনের ফসল। তাহলে বিএনপি কেন দায়িত্ব নেবে? কেন দায়িত্ব নেবে? বরং আপনাদের ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট ছিল তাই না, বরং ইট ইজ অন কাইন্ড অফ কনস্পিরেসি। বরং 111 তৈরি করার জন্য আওয়ামী লীগ যা কিছু দরকার, এই আপনি অধ্যাপক উকিল তো এড়িয়ে গেছে খুব কৌশলে, এই যে লগি বৈঠা, পরিকল্পিতভাবে রাজধানীতে লগি বৈঠা তৈরি করে এমন একটা পরিবেশ তৈরি করেছে যে যার মাধ্যমে একটা নির্বাচিত সরকারকে অথবা গণতান্ত্রিক পদ্ধতিকে ব্যাহত করা যায়, যার জ্বলন্ত প্রমাণ হইল 111 ফখরুদ্দিন মঈনুদ্দিনকে। এখন উনি বলেছে বিএনপির নেতৃবৃন্দকে গ্রেপ্তার করেছে। ওবায়দুল কাদের কথা আপনার মনে আছে, যিনি এখন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিলেন, এখন সাধারণ সম্পাদক, তাকে গ্রেপ্তার করেছিলেন। কি বক্তব্যটা ওবায়দুল কাদের দিয়েছে আপনি একটু ইউটিউবে যান, সার্চ দেন, পাবেন। এগুলো খুব সন্দেহজনক যে ওনাদের বক্তব্য, ইন্টারোগেশনের বক্তব্যগুলো ইউটিউবে আসবে কেন কথায় কথায়। আমার কথা হলো, কিন্তু এগুলো তো confidential থাকার কন্টেন্ট কথা আপনি দেখেন, যে বিষয়টা আপনি দেখেন, কোথা থেকে চাঁদাবাজি, শেখ সেলিম সাহেবের বক্তব্য শেখ আছে, সেলিমের সাথে জলিল সাহেবের বক্তব্য দেখেন, বক্তব্য আছে, বিএনপির একটা লোকের বক্তব্য দেখাতে পারবেন? উনি বলছে বিএনপি দুর্নীতিবাজ, 111 গভর্নমেন্ট বিএনপিকে দুর্নীতিবাজ। হ্যাঁ, দেখিয়েছি কি আপনি দেখেন, আমার স্পষ্ট এখনো মনে আছে, কারণ 2008-এর ইলেকশনে আমিও ক্যান্ডিডেট ছিলাম। দেখাচ্ছে ইলেকশনের 2 দিন আগে বিএনপির অমুক নেতা এত লক্ষ টাকা নিয়ে ধরা পড়েছে, না ওনারা কি ভোট কিনতে যায়। একটা ঘটনায় কোনো মামলা হয়েছে, একটা বিচারক বন্ধু আছে। অর্থাৎ আওয়ামী লীগকে ক্ষমতায় নেওয়ার জন্য যেই ধরনের প্লট তৈরি করা দরকার, ফখরুদ্দিন মঈনুদ্দিন সেই প্লটগুলি তৈরি করেছে। পুরস্কার হিসাবে অধ্যাপক অপু উকিলের নেত্রী প্রায় তো সাজেদা চৌধুরী বলেছিলেন, ওনারা তো আওয়ামী লীগের নেতাদের দুর্নীতির কথাই প্রকাশ করলো, বললেন, আবার প্লট তৈরি করলো কিভাবে? হ্যাঁ, পরে এই যে আপনি দেখেন জনাব পূর্ণ মুখার্জির কোয়ালিশন ইয়ার বইটা দেখেন, আওয়ামী লীগের 2008 কিভাবে ক্ষমতায় নিয়ে এসেছে, কি আছে বইতে বলেন, রেফারেন্স কোট করে বলেন। আমি দেখো পড়বো, হ্যাঁ পড়েন, পড়বো আমি, কোট করেন, বইটা কোট করেন। আমি আমার কাছে আছে, আমি পুরো পড়ে শোনাবো আপনাকে। কোয়ালিশন আমি একটা পৃষ্ঠা বলি, স্পেসিফিক কোট করেন, কোট করে বলেন। উনি বলেছে এই যে আপনি যখন বলেন, কোট আনকোট করে বলেন না। কোট আমি আমি তো পড়ে আমি লিখে ডায়লগটা বলেন, কোট আমি করে পড়ি আপনাকে, একটু আমাকে সময় যদি দেন প্লিজ বলেন কোন প্রসঙ্গটার কথা বলছেন, মানে এটা কি রিলেভেন্ট কিনা আজকের আলোচনার সাথে? অবশ্যই রিলেভেন্ট। আপনি বলেছেন যে 111 এটা তো আওয়ামী লীগের পরিকল্পিত। এই যে আপনি মনে করেন বিএনপি একটা গভর্নমেন্ট ক্ষমতায় আছে, সেই গভর্নমেন্ট কি চাইবে তার শাসন আমলে কোথাও 160টা জেলায় বোম বাস্ট হোক? এটা চাইবো? ডায়েরি আইন না, এটা হলো ফখরুদ্দিন মঈনুদ্দিন যারা পরবর্তীতে কই আমরা ডায়েরি নিয়ে আইছেন, বই আনেন নাই তা? আরে বই তো, বইয়ের পৃষ্ঠা আপনাকে আমি দিচ্ছি। আমি বইয়ের পৃষ্ঠা কোথা থেকে প্রিন্ট করে নিয়ে আইছেন? আরে ভাই বইয়ের পৃষ্ঠা আপনার আমি দেখাচ্ছি আপনাকে, আমি খুঁজে পাবেন না এগুলা, এই সমস্ত রেফারেন্স দেন না। এই দেখেন, এই দেখেন কি দেখবো বলেন, কি বলছে, হ্যাঁ কি বলছে? এই কোয়ালিশন ইয়ার্স, হ্যাঁ কি কোয়ালিশন, মুখার্জি দি কোয়ালিশন ইয়ার্স। আচ্ছা কথা তো বুঝলাম বইটা, উনি কি আমি এটা বলি, আমি তো পড়ি না আপনাকে, বলেন। ফেব্রুয়ারি 28, 2007 তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈন আহমেদকে ভারতে 6 দিনের সফরে আসেন। তিনি আমার সাথে সাক্ষাৎ করেন, জানা প্রণব মুখার্জি বলছেন, এবং তাকে আমি রাজনৈতিক ব্যক্তিবর্গকে মুক্তি দেওয়ার ব্যাপারটি বুঝিয়ে বলি। কিন্তু উনি শেখ হাসিনা মুক্তির পর তার নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েন। আমি তাকে তার নিরাপত্তার ব্যাপারটি নিশ্চিত করি এবং রাষ্ট্রের মঈন আহমেদের নিরাপত্তা
নাকি মইনু আহমেদ বলছে যে শেখ হাসিনা যদি মুক্তি পায় তার নিরাপত্তা নিয়ে সংকট, তাহলে আপনি বুঝেন কথাটা। না শুনেন, যারা শুনছেন তারাও শুনেন। এবং রাজনৈতিক বন্দীদেরকে মুক্তি দেওয়ার জন্য আমি অনুরোধ করি, আমেরিকার আমি সহযোগিতা নেই। এবং মঈন আহমেদ বলেছিলেন, মঈন আহমেদকে উনি আশ্বস্ত করেছিলেন শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আপনি যতদিন সেনাবাহিনীর চিফ থাকতে চান ততদিন আপনি কোট করে পড়েন। আরে কোট তো আমি তো এই আমার কাছে লেখা আছে। ওকে, আমি তো বলছি আপনি পড়েন 85 পৃষ্ঠা আপনি যান। আচ্ছা, একটু আপনি যে বক্তব্যটা দিলেন আমার কথা এখানে, আপনি যে এখন আপনি একটু শেষ করুন পরে। এবং এখন আমি একটু বলি, আমি যে বক্তব্যটা দিয়েছিলাম, এখন আপনি যদি মনে করেন এটার সত্যতা না থাকে, আপনার মনে আছে যে আওয়ামী লীগ যখন ভারতের এক ব্যক্তি রেফারেন্স দিয়ে আপনি বললেন যে আরে প্রণব মুখার্জি নিজের লেখা বই, আপনার প্রণব মুখার্জি রাষ্ট্রপতি ভারতে, ওকে, হ্যাঁ, এবং আওয়ামী লীগের অকৃত্রিম বন্ধু, সে তার লেখা কিভাবে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে 2008-এ। আমি একটু বলি, হ্যাঁ, এই রেফারেন্স অনুযায়ী আপনার মনে হচ্ছে যে এটা আমি মনে না, শুধু আপনাকে বলি 2008-এর পর আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো, সাজদা চৌধুরী সংসদে দাঁড়িয়ে বললেন যে মনিরুদ্দিনরা, ফখরুদ্দিন মনিরুদ্দিন আমার নেত্রীকে সাব জেলে খাদ্যের সাথে বিষ মিশিয়ে হত্যা করতে চেয়েছিল। আমার নেত্রীকে যে হত্যা করবে, সে বাংলাদেশে আমি ক্ষমতা থাকার পর সেনাবাহিনীর চিফ থাকবে, সে বাংলাদেশ থেকে তাকে আমি বাইরে দেওয়ার সকল ব্যবস্থা করে দেবো, এটা কিভাবে সম্ভব? ইট ইজ অন কাইন্ড অফ রিওয়ার্ড। মানে দুই ধরনের তথ্য, একটি হচ্ছে ওনারা আওয়ামী লীগেরই বেনিফিশিয়ারি। মোশাররফ ভাই আমি পড়ালাম কেন, ওনারা একটা মিথ্যাচার সব ওইটা বললাম, এবারে আমাকে একটু বলতে দেন। প্রত্যেকটা টক শোতে একজন একদম তোতা পাখির মতো একটা অসত্য তথ্যকে উপস্থাপন করতে থাকে। এটা আজকে থেকে শুরু করে নেই, প্রায় 2 বছর ধরে, আরো বেশি। এই মানে প্রণব মুখার্জি বইয়ে এই 111 সরকারের সময় বলেছে যে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য মঈনুদ্দিন এই নানা ধরনের মিথ্যাচার বলছে। এখন আমি এই জন্য মোশাররফ ভাইকে দিয়ে পড়ালাম। তারপরের মধ্যে কি বলেছেন, প্রণব মুখার্জি বলেছেন উনি এখানে এসেছিলেন, উনি রাজনীতিবিদদের মুক্তির জন্য কথা বলেছেন। আচ্ছা, রাজনীতিবিদদের মুক্তির মধ্যে বেগম খালেদা জিয়ার মুক্তিও আছে, বিএনপির নেতাদের মুক্তিও আছে, তাই তো? সব নেতাদের কথা বলেছেন। পার্শ্ববর্তী দেশের একটি প্রভাবশালী রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র যখনই দুর্দিন নামে দেশে, বাংলাদেশে তারা এগিয়ে আসে, উনি এসেছেন, উনি সে কাজটাই করেছেন। এবং সেখানে উনি কি বলেছেন দেখেন, মঈনুদ্দিন ফখরুদ্দিন বলেছেন যে আমরা যে তাদেরকে মুক্ত করব, আমরা শেখ হাসিনাকে ভয় পাই, কারণ শেখ হাসিনা মুক্ত হলে ওনাদেরকে এর বিরুদ্ধে মানে প্রতিশোধ নেবেন বা বিচার করবেন। কারণ শেখ হাসিনার সাথে বাংলাদেশের জনগণ টোটাল শক্তি, এটা তো বুঝতে পারছে তারা, সেই জন্য ভয় পাচ্ছেন শেখ হাসিনা। এই জন্য ভয় পাচ্ছেন, কারণ জনগণ সঙ্গে আছে বলেই তো। মানে যখন জননেত্রী শেখ হাসিনা জেল থেকে বেরোন এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা, মানে 111 গভর্নমেন্টকে যে বিদায় হলো, সেটা কারা করেছে বিদায়টা? বিএনপি নেতা কর্মীরা তো মাঠে আসে নাই, এরা তো পলাতক। আমরা আওয়ামী লীগের কর্মীরা আমরা সেদিন মাঠে নেমে ওই সাব জেলে দাঁড়িয়ে থেকে আন্দোলন সংগ্রাম করে আমরা, উনি যে হাইসা আমি তখন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ছিলাম। আমাদের নেতৃত্বে প্রথম কোন রাজনৈতিক দল রাজনৈতিক কর্মসূচি পালন করে, সেটা যুব মহিলা লীগের নেতৃত্বে, এবং প্রধান উপদেষ্টার কাছে পর্যন্ত আমরা স্মারকলিপি দিতে গিয়েছি নেত্রীর মুক্তির জন্য। আমি আশা করব এই যে প্রণব মুখার্জির বক্তব্যকে মিথ্যাচার করা, এবং আমি আপনি যেটা বলেছেন দর্শক শুনছে, আমি তারই ব্যাখ্যা দিচ্ছি। এবং উনি যেটা মানে মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেব ভয় পাচ্ছেন জননেত্রী শেখ হাসিনার সঙ্গে আতাত থাকতো, তাহলে ভয় পাবেন কেন? এই যে উনি বলছিলেন না আপনি যাকে মেরে ফেলতে চান, যাকে মেরে ফেলতে চান তাকে সেনাবাহিনীর চিফ রাখতে দিবেন। আপনি আমাকে বলতে দেন, আপনি বলেছেন অনেক, তার মানে ভয় পাওয়ার কারণটি মানে থেকেই বোঝা যায় যে কোনো আতাত ছিল না, কিছু না, আওয়ামী লীগের সঙ্গে জনগণ আতাত ছিল না। এবং জনগণ আতাত থাকবে কেন? মঈনুদ্দিন ফখরুদ্দিন আর ইয়াজউদ্দিন সাহেব তো বেগম খালেদা জিয়া বিএনপি পেয়ার কা দোস্ত, তারা বানিয়েছে তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় রাখার জন্য। এবং 22শে জানুয়ারি 2007 সালে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করবে, তারা করাই দিবে নির্বাচন, আবার ক্ষমতায় বসাবে। তাহলে কেন করবে? এখন বলছে না যে আন্দোলনের ফসল, অবশ্যই আন্দোলনের ফসল। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন 111 আমাদের আন্দোলনের ফসল, অবশ্যই না। আমরা 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপির যত অপকর্ম, এই হাওয়া ভবন দুর্নীতি, লুটপাট,
টেন্ডারবাজি, বাংলাদেশের মানুষকে হত্যা, তার বিরুদ্ধে রাজপথে থেকেছি। ভুয়া ভোট, 1,23,00,000 ভুয়া ভোট এবং স্বচ্ছ ব্যালট বাক্স, ভোটার আইডি করা, এগুলোর বিরুদ্ধে আমরা কথা প্রতিবাদের কারণেই পরিস্থিতিটা তৈরি এবং হয়েছে। নির্বাচন করতে যখন তারা রেডি হলো, তখন আন্দোলন সংগ্রামের কারণে তারা সেই নির্বাচনটি করতে পারেনি, এবং যে কারণে 111 এসছে। তাই এটা তো সত্যি কথা। তো সেই কথাটা কি প্রমাণ করে যে এই আওয়ামী লীগ 111 সরকার আনার জন্য দায়ী? 111 এসেছে বিএনপির অন্যায়ের কারণে, এবং সেই একেবারে শেষের দিকে। হ্যাঁ, আমি শেষ করছি। এবার আরেকটা দেখেন, এই যে আমাদের বলা হলো আমাদের সেলিম ভাই, ওবায়দুল কাদের ভাই, জলিল ভাই, ওনারা বক্তব্য স্টেটমেন্ট দিয়েছে ওখানে ইউটিউবে যেটা করেছে ওনারা। হ্যাঁ, আমি তো বললামই যে আমাদের নেত্রীকে পর্যন্ত বিষ খাইয়ে হত্যার জন্য চেষ্টা করেছে। তা আমাদের নেতাদের ধরে ধরে তাদেরকে বিভিন্ন ধরনের ভয় ভীতি টর্চারিত করতেই পারে, সেটা তো বড় কথা না। বড় কথাটা হলো বিএনপি কেন এই 2001 থেকে 2006 পর্যন্ত যে অন্যায় করেছে দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, এখনো তো তারা শুধরায় নাই। সে কাজগুলো তো এখন লগি বৈঠকে ওনারা ভয় পায়। দেখেন পল্টন ময়দানে জামাত শিবিরকে সঙ্গে নিয়ে মুহুর্মুহু গুলিবর্ষণ করে একটি দল ক্ষমতায় থেকে তারপরে সাধারণ মানুষকে হত্যা করেছে, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে, তাদেরকে গুলি করে করে লাশ ফালিয়ে রেখেছে। এইটির কথাই মঈন আহমেদের ইন্টারভিউতে ইন্টারন্যাশনাল। আমি একটু বলি, এখন সেই কেন বলবেন, এটা তো আমার টাইম, আমাকে বলতে দেন। এখন লগি বৈঠা নিয়ে বিএনপি মানুষ হত্যাই করবে, আমরা একটা বৈঠা নিয়ে দাঁড়াতে পারবো না? বিএনপি ক্ষমতায় থেকে আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে 2004 সালে 21 আগস্ট হত্যা করার পরিকল্পনা করবে, আইডিয়া পাস 24 জনকে হত্যা করবে, এত নেতাকর্মী 21,000 আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করবে, আর একটা বৈঠা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা দাঁড়াতে পারবে না? অবশ্যই পারবে। পিস্তল নিয়ে তো এই যে অধ্যাপক গুইল একটা তথ্য ভুল দিয়েছে। কোন তথ্যটা? 28 তারিখ সংঘর্ষ হয়েছে আওয়ামী লীগ জামাত, ওখানে বিএনপির তো কোনো সম্পৃক্ততা ছিল না। সংঘর্ষটা আওয়ামী লীগ আর জামাত। হ্যাঁ, আমরা তো ছিলাম না, বরং এটা তাদের পরিকল্পিত। আন্দোলনে আমরা বৈঠা 111 তৈরির জন্য এটা পরিকল্পিত হইতো না। ওই সংঘর্ষটা আওয়ামী লীগ আর জামাতের মধ্যে হয়েছে। বইটা হচ্ছে আমাদের স্বাধীনতার মুক্তি চেতনার প্রতীক। সেই বইটা নিয়ে আমরা সব সময় থাকি। সেই বইটাকে ভয় পান, আর ভয় আমরা সন্ত্রাসকে পাই। না, তো ওই দিনের সংঘর্ষটা কি নিয়েছিল বলেন? আমি একটু বলতে পারি, সময় তো দিচ্ছেন না। না, আমি বলি, আমি বলবো মোশাররফ ভাই আজকের পর থেকে আর প্রণব মুখার্জির বিরুদ্ধে মিথ্যাচার করবেন না। কোনো মিথ্যাচার আমরা করি না। প্রয়াত একজন রাষ্ট্র, শুনেন, আজকে এই ভারত দিয়ে ক্ষমতায় আছেন, নাইলে জনগণ আপনাদের সাথে নাই। এই দেখেন ওবায়দুল কাদের বলে যে ভারত আছে বলে ক্ষমতায় আছি, নাইলে আমরা নাই। পা ধরে বসে থাকে বেগম খালেদা জিয়া। কার ভারত প্রণব মুখার্জি এই যে সোনারগাঁও দেখাও করে নাই, সোনারগাঁও হতে দেখা করে নাই প্রণব মুখার্জি, কোন তাদের কর্মসূচি দেয় নাই। বেগম খালেদা জিয়াকে পায়ে ধরে বসে আছে। এসব ফালতু কথাবার্তা বলে এগুলি। বলেন আপনারা যে ধন্যবাদ দেন, আপনারা গিয়ে পূজা দেন, আমরা দেই না। ভারতীয় দূতাবাসের কাছে গিয়ে এই যে এখন দেখেন না, বাংলাদেশের আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশে রেল লাইন দিয়ে দিচ্ছে, ক্ষমতা থাকার গ্যারান্টি চাই। আলটিমেটলি দুটো দলই ভারতের কাছে, দুইটা দল না, ভারতের সরলীকরণ করলে তো বলেন যে এই যে ওবায়দুল কাদের, এই যে ওবায়দুল কাদের বললো এই যে নির্বাচনটা ব্যাপারে আপনি বললেন না, এখন অবদব উকিলরা নিজেদের চেহারা আয়না দেখে কিনা এটা তো আমার সন্দেহ। বলছে ভারত ছিল বলেই তো আমরা ইলেকশনটা করতে পেরেছি। এটা কি ভারতের পদলেহন না একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে আমাদের অস্তিত্বের জানান? কোনটা? সব জায়গায় বলে। আরে ওবায়দুল কাদের সব জায়গায় বলছেন, রেগুলার বলছেন। আপনি আপনার দলের মহাসচিবের বক্তব্যকে অস্বীকার করছেন সাধারণ সভাতে। নেতার যখন উনি মিনিমাম 4 বার বলছেন, নেতা নেত্রী কথা বলে কোট করে বলবেন। আমি কোট করেই বলছি, কোট করে ওবায়দুল রহমানের নেতা কোট করে বলবেন। এই যে দেখেন কিসের ডকুমেন্ট? ওবায়দুল কাদের বক্তব্য এই বক্তব্য গণমাধ্যমে বলেছেন। সব জায়গায় আপনি দেখেন, আমি গণমাধ্যমে বলছি শুধু একবার না। কেন এটা বলবেন? একবার না। জনাব ডক্টর জামিল, না আমার কথা হলো উনি যে অস্বীকার করে ওবায়দুল কাদের কি বলেছে? বলে হয়ে গেছে। কাদের ভাই বলেছেন বাংলাদেশের জনগণ বেসিলিং না, যা ভারত বসিয়েছে তাদেরকে। যাই হোক, আমরা বসিয়েছে। কাদের ভাই বলেছেন বাংলাদেশের জনগণ আমাদের নিশ্চয়ই জনগণ আছে, অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন দান দেখতে পাবেন যে আরো নিশ্চয়ই কোনো একদিন এই রাজনৈতিক সংলাপ আলোচনা নিয়ে আরো কথা বলতে পারবো। এবং আমরা আজকে এবিএম মোশাররফ হোসেন অধ্যাপক উকিল অত্যন্ত প্রাণবন্ত আলোচনায় সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।